আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা রেঞ্জকে ডিফাইন করতে হয় ডিফাইন্ড নেমের মাধ্যমে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা টেবলকে নেম দিতে পারি এবং বিষয়টি খুব সহজ। আমরা আগে যে ফাইলটি ব্যবহার করেছিলাম সেই এক্সেল 2.3 যেটা আছে সেটারই মান্থলি যে শিট সেখানটায় আমরা চলে আসছি। মান্থলি শিটে অলরেডি আমরা দেখতে পাবো একটা টেবল নেম দেয়াই আছে, টেবল ডিফাইন করাই আছে এবং আমরা দেখতে পাচ্ছি পার্সন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তাদের ফাইন্যান্সিয়াল ডেটা এখানে রাখা আছে। তো যখন কোথাও টেবল ডিফাইন করা থাকে সেটাকে সিলেক্ট করলেই বা সেটার কোনো একটা ঘরে মানে সেলকে অ্যাক্টিভ করলেই এখানে টেবল ডিজাইনটা অ্যাক্টিভ হয় এবং টেবল ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রপার্টিজ একটা অংশ আছে। সেই প্রপার্টিজ অংশে এখানে লেখা আছে টেবল 1। টেবল 1 এর পরিবর্তে আমরা ওই টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে যদি টাইপ করি ফাইন্যান্স ডেটা লিখব। এখন ডেটা লেখার ক্ষেত্রে এখানে একটা কনভেনশন বলে রাখি, ইদার আপনাকে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে অথবা একসাথে লেগে আবার ক্যাপিটালে লিখতে হবে, কিন্তু কোনোভাবেই আপনি স্পেস তারপরে ড্যাশ অথবা ফুল স্টপ এগুলো কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। এন্টারে প্রেস করা হলো, এই টেবিলটার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গাটাকে এখানে রেফার করেন, ধরা যাক আমরা সাম ফর্মুলা নিয়ে এসে এখানে আমরা যদি ফাইন্যান্স লিখি, ফাইন্যান্স লিখতে গেলেই এখানটায় ওই টেবিলের নামটা এই জায়গায় চলে আসছে। অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে টেবিল কিভাবে আসলে ডিফাইন করা যায়। টেবিল ডিফাইন করাটা খুব ইজি। আমরা কোয়ার্টারলিতেই যাই। কোয়ার্টারলিতে গিয়ে যে ডেটা টেবিলটা আছে সেটাকে আমরা টোটালি সিলেক্ট করছি। সিলেক্ট করবার পরে একদম টপে যে টাইটেলগুলো আছে, কলাম যে নেমগুলো আছে বা রো নাম্বার, টপের টাইটেল এবং বটম আমাদের লেফট এজে যে টাইটেলগুলো আছে সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল দিয়ে টি দিতে পারি অথবা হোম থেকে এখানে ফরম্যাট অ্যাজ টেবল বলে একটা অপশন আছে, সেটাতে যদি দেই, আমরা এখানে যদি যে কোনো একটা স্টাইল এখানে ক্লিক করে নিই, ওকে করা মাত্র জিজ্ঞাসা করবে যে এটা কোন রেঞ্জের হবে এবং মাই টেবল হ্যাজ এ হেডার, এই অপশনটা থাকতে হবে, কারণ ওপরে একটা হেডার একটা আছে, এই যে Q1 Q2 এগুলো প্রত্যেকটা হেডার। ওকে করলাম। এই অবস্থাতেও কিন্তু কি হলো, আমার টেবিল ডিফাইন হলো কিন্তু টেবিলটার নাম আসেনি। নাম ডিফল্টভাবে নিয়েছে, যেমন আগের টেবিলটা ছিল টেবিল 1, এখন টেবিল আসছে এখানে টেবিল নেম লেখা আসছে টেবিল 2। এইখানে আমরা লিখে দিচ্ছি সেলস আন্ডারস্কোর ডেটা, এন্টার প্রেস করলাম। খুব সহজে আমরা এটাকে নিয়েও বিভিন্ন রকমের কাজ করতে পারবো। তো আমরা দেখলাম যে কিভাবে টেবিল নেমটাকে ডিফাইন করতে হয়। তবে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন রেঞ্জ নামে ডিফাইন করছিলাম, ডিফাইন নেম করছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র যেটুকু ডেটা সেটা ব্যবহার করতে হয়। আর যখন আপনি টেবল ডিফাইন করছেন সেক্ষেত্রে কিন্তু পুরো টেবিলটাকে সিলেক্ট করে তারপর ডিফাইন টেবল করতে হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আশা করছি এই বিষয়টা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে আমাদের স্প্রেডশিটে কিভাবে স্পার্কলাইন অ্যাড করতে হয়। স্পার্কলাইন মূলত চার্টের মতোই, এটা বার চার্ট বলি বা লাইন চার্ট বলি, এরকমই একটা কিছু, বাট চার্টের সাথে এটার পার্থক্যটা হচ্ছে চার্ট একটা মুভেবল অবজেক্ট, যেটাকে ইন্ডিভিজুয়াল আইটেমকে আলাদা করা যায়, আলাদাভাবে ফরম্যাটিং করা যায়, যেখানে হোয়ারাজ এই স্পার্কলাইনটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল একটা সেল বা মার্জ একটা সেলের ভেতরে থাকা একটা কন্টেন্ট, যেটা দেখতে চার্টের মতোই, সেখানে কিছু লিমিটেড
গ্রাফিক অপশন করা যায়, মডিফিকেশন করা যায়, কিন্তু এটা খুব হ্যান্ডি, এই কারণেই হ্যান্ডি যে এটাকে খুব সহজে আমরা এডিট করতে পারি, মডিফাই করতে পারি। এবং ছোট খাটো ডাটাকে যদি একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে হয় সেক্ষেত্রে স্পার্ক লাইনটা খুব বেশি কাজে আসে। তো আসুন আমরা দেখি এই স্পার্ক লাইনটা কীভাবে ব্যবহার করতে হবে। আমরা আমাদের যে এক্সারসাইজ ফোল্ডার আছে সেখান থেকে আমরা ওপেন করব অবজেক্টিভ 2 ফোল্ডারের 2.4 এক্সেল 2.4, এটাকে আমরা যদি ওপেন করি এখানে অনেকগুলো শিট আছে। আমরা সরাসরি চলে যাচ্ছি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি। আমরা এই শিটটাকে নিয়ে এর আগেও কাজ করেছি। এখানে জানুয়ারিতে ডে বেসিস এবং আওয়ার বেসিস বিভিন্ন ডেটা দেয়া আছে। আমরা ধরে নিই এটা একটা সেলস ডেটা, যে 5টার সময় কীরকম সেলস হচ্ছে, 6টার সময় কীরকম সেলস হচ্ছে, সেই সেলসের অ্যামাউন্টটা এখানে দেয়া আছে এবং সেটা জানুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, এভাবে বিভিন্ন তারিখে। তো আমরা এইটাকে যদি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে স্পার্ক লাইন আমরা ব্যবহার করতে পারি। কিভাবে আমরা স্পার্ক লাইন দিতে পারবো সেটা আমরা লক্ষ্য করি। আমি ডে 1 এর বরাবর, অর্থাৎ আমাদের 4 নাম্বার যে রো আছে সেই রো বরাবর P4 এই সেলটাতে আমি ক্লিক করছি। P4 সেলটাতে ক্লিক করবার পরে আমি এখানে ইনসার্টে আসছি। ইনসার্ট থেকে আমরা খেয়াল করব যে বিভিন্ন যে গ্রুপগুলো আছে তার ভেতরে আছে স্পার্ক লাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইন, স্পার্ক লাইন আছে। সেখানে আমরা যদি ক্লিক করি এখানে ডেটা রেঞ্জ আছে, কোন রেঞ্জটাকে নিয়ে আমরা আসলে এই স্পার্ক লাইনটা তৈরি করতে চাচ্ছি। এটা শুধুমাত্র নিউমেরিক্যাল ডেটাটাকে চায়। তাহলে আমাদের 5 PM এর প্রথম যে দিনের ডেটা আছে সেখান থেকে একেবারে 5 PM, অর্থাৎ 5 AM থেকে 5 PM পর্যন্ত, এবং লোকেশন রেঞ্জ হচ্ছে P4। P4 এর ডেটাটার স্পার্ক লাইন হিসেবে দেখাবে। এখন আমি যদি ওকেতে প্রেস করি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন হিসেবে আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি, যেটা শুধুমাত্র কন্টেইন করছে এই সেলের ভেতরে। এখন এটাকে যদি আমরা অটোফিল করি বা এখানে ম্যানুয়ালি আমরা যদি এটাকে ফিল করতে থাকি তাহলে আমরা নির্দিষ্ট জায়গাতে পর্যন্ত, যেমন 31 তারিখ পর্যন্ত গেলাম, আমরা গ্রাফগুলো দেখতে পাচ্ছি। তাহলে স্পার্ক লাইনটা তৈরি হয়ে গেল। আমরা একই রকম আরেকটা স্পার্ক লাইন তৈরি করতে পারি, যেটা হচ্ছে লাইন নয়। এখানে আমরা যদি আসি ইনসার্টে আসি, এখান থেকে কলাম স্পার্ক লাইন, এখানে কলাম, এখানে ক্লিক করলাম, ডেটা রেঞ্জ আবার আগে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমরা এখানে বলে দিলাম এবং এখান থেকে আমরা এই Q4 এ আউটপুটটা নেব। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বিভিন্ন বার চার্ট আমাদের যেরকম আছে সেই রকম টাইপের। তো এইটাকেও একইভাবে আমরা ম্যানুয়ালি ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এই স্পার্ক লাইন যে শুধু রো বেস হতে পারে তা কিন্তু না, এটাকে কিন্তু কলাম বেসও করা যায়। আমরা ধরা যাক এই আওয়ারের ওপরে বা আওয়ারের নিচে আমরা যদি একটা রো ইনসার্ট করে নেই, এইবার এই জায়গাটাতে আমরা যদি কি করি, এখানটায় ইনসার্ট থেকে আমরা স্পার্ক লাইনে আসছি। আমরা উইন অ্যান্ড লস স্পার্ক লাইনটা এখানে ব্যবহার করতে চাই, তবে এটা খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ উইন অ্যান্ড লসটা সাধারণত প্লাস মাইনাস যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে। এটাও সর্ট অফ হচ্ছে এই কলাম চার্টের মতো। তো আমরা কলাম চার্টটাকেই নিয়ে আসি বা এখানটায় আমরা লাইন চার্টকেই নিয়ে আসি এবং ডেটা রেঞ্জটা বলে দিই 5 তারিখের যত ডেটা আছে, 5টার সময় 5 AM এর সময় যত ডেটা আছে সবগুলো এখানে দেখাবে। এইবার আমরা C4 এ এটা দেখব, ওকে করলাম। এবার আমরা দেখতে পাবো এখানে একটা গ্রাফ দেখাচ্ছে এবং একইভাবে আমরা যদি এটাকে ড্র্যাগ করি ডান দিকে তাহলে দেখা যাবে সবগুলোই আসছে। স্পার্ক লাইনগুলোকে বিভিন্নভাবে মডিফাই করা যায়, বিভিন্ন রকম স্টাইল দেয়া যায়, যেটা যখন আপনি স্পার্ক লাইন আছে এমন সেলগুলোকে অ্যাক্টিভ করবেন তখন আপনি দেখতে পাবেন স্পার্ক লাইন বলে একটা ওয়ার্কশিট ট্যাব চলে আসছে। সেখান থেকে আপনি চাইলে এটাকে কলাম বানাতে পারবেন, উইন লস বানাতে পারবেন
এখানে শো করতে পারবেন যে হাই পয়েন্টটা কোথায়, সর্বোচ্চ কোথায় ছিল, লো পয়েন্ট কোথায়, সর্বনিম্ন পয়েন্টটা কোথায় ছিল, নেগেটিভ পয়েন্ট যদি থাকে, এখানে যদিও কোনো নেগেটিভ পয়েন্ট নেই, প্রথম পয়েন্ট কোথায় এবং লাস্ট পয়েন্ট কোথায়, এবং মার্কার দিয়ে প্রত্যেকটা পয়েন্টকে আপনি এখানে বুঝিয়ে দিতে পারবেন। এটা খুব দ্রুত তারা বুঝে ফেলতে পারবে। আর এখানটায় কিছু স্টাইল আছে, সেই স্টাইলগুলো আপনি চাইলে যে কোনো স্টাইল দিতে পারেন যাতে জিনিসটাকে একটু কালারফুল দেখায়। আবার এখানে স্পার্ক লাইনের একটা নির্দিষ্ট কালার আপনি দিয়ে দিতে পারবেন। মার্কারের যে বিভিন্ন নেগেটিভ পয়েন্ট, মার্কার, হাই পয়েন্ট, লো পয়েন্ট যেগুলো আছে সেগুলোর এক একটা কালার আপনি দিতে পারবেন। তবে স্পার্ক লাইনের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলেন এবং ডিলিটে প্রেস করলেন, স্পার্ক লাইন চলে যাবে, স্পার্ক লাইন কিন্তু সিস্টেমটা এরকম না। এটাকে ফেলে দিতে গেলে যে কাজটা করতে হয়, এখানে ক্লিয়ার বলে একটা অপশন থাকে, সেই ক্লিয়ার অপশন আপনি যদি এখানে নেন, ক্লিয়ার অল করেন বা ওখান থেকে ক্লিয়ার দেন, তখন দেখবেন স্পার্ক লাইনটা এটা ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা মোটামুটি স্পার্ক লাইন কীভাবে ব্যবহার করতে হয়, এখানে কিভাবে ডেটার অনুযায়ী সিলেক্ট করে দিতে হয়, আবার সেটাকে কিভাবে মডিফাই করতে হয় শিখলাম, এবং আশা করছি যে আমাদের যে কাজগুলো আছে সেগুলোতে আমরা স্পার্ক লাইন খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারব। ধন্যবাদ। আমরা এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ওয়ার্কশিটে আমরা বেসিক যে কন্ডিশনাল ফরম্যাটিংগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং খুবই একটা জনপ্রিয় ফিচার এক্সেলের ক্ষেত্রে, যে আমরা লজিক্যাল যে ফর্মুলাগুলোকে ব্যবহার করে থাকি বিভিন্ন রকমের কন্ডিশনকে বেস করে, সেই লজিক্যাল ফর্মুলাগুলো দিয়ে ডেটাকে যেমন আমরা একটা আউটপুট দিতে পারি, পাস ফেল, ট্রু ফলস এরকম, ঠিক তেমনি এই কন্ডিশনাল ফরম্যাটিংগুলো কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনের উপরে বেস করে ডেটাকে ফরম্যাট করে। তো কিভাবে করে সেটা আমরা দেখি। আমরা এখন এক্সেল 2x4 যে শিটটা আছে সেটা আমরা সেই ওয়ার্কবুকটা ওপেন করেছি, শিটে আছি অর্ডার ডিটেলস। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অর্ডার, কোয়ান্টিটি সহ প্রত্যেকটার ইউনিট প্রাইস আছে। সো আমরা যদি ইউনিট প্রাইসগুলোকে সিলেক্ট করি, একদম ইউনিট প্রাইসের শুরু থেকে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে দিচ্ছি। এখানে 213টার মতো আইটেম আছে, সবগুলো আইটেম এখানে সিলেক্ট হয়ে গেল। এখন এখানে হোম ট্যাব থেকে এখানে আছে কন্ডিশনাল ফরম্যাটিং, সেখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করবার পরে প্রথমেই দেখতে পাবো যে হাইলাইট সেল রুলস। হাইলাইট সেল রুলস, এখানে বেশ কয়েকটা ফিচার দেওয়া আছে, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইনিং, a date occurring, duplicate value। তো সহজ কিছু দেখি যে গ্রেটার দেন। গ্রেটার দেন আমি এখানে প্রেস করলাম, কত হতে পারে, সো একটা মিডিয়ান একটা ভ্যালু এখানে সে ধরে রেখেছে। আমরা এখানে 100 ডলারের মতো বলতে চাচ্ছি যে গ্রেটার দেন $100 কয়টা আছে, যেগুলো আছে সেগুলোকে কি করবে, কোন ফরম্যাটিং দেবে, উইথ রেড লাইট ফিল, লাইট রেড ফিল উইথ ডার্ক ব্ল্যাক টেক্সট। কিন্তু আমরা এখান থেকে বলে দিতে যাচ্ছি গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। যদি ফরম্যাটিং পছন্দ না হয় সেটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমরা ওকেতে প্রেস করলাম। এখন আমরা এখানে খুঁজে দেখি যে $100 উপরে কোনো প্রোডাক্ট এখানে আছে কিনা। আমরা 115তে একটা খুঁজে পেয়েছি, এটা $100 উপরে। আমরা তারপর 160-এ আরেকটা দেখলাম, এখানে 199-তে আরেকটা। মোট কথা যেই ভ্যালুগুলো ওই কন্ডিশনের সাথে ম্যাচ করছে সেটাকে সে টার্গেট করবে। যেই রেঞ্জের ওপরে এটা আছে সেটাকে যদি আমরা
পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা কাজ করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসছি, এখান থেকে ম্যানেজ রুল বলে একটা অপশন আছে, সেখানে আসছি। সেই জায়গাতে আমরা দেখছি সেল ভ্যালু গ্রেটার দেন, এখানে যদি ডাবল ক্লিক করি, গ্রেটার দেন অর ইকুয়াল এখানে দেয়া আছে। আপনি এখান থেকে চাইলে এখানে লেস দেন করে দিতে পারবেন, বিটুইনটা ব্যবহার করতে পারবেন। বিটুইনটা আপনার যেমন হতে পারে যে কত থেকে কতর মধ্যে আপনি বলছেন যে ধরা যাক 35 থেকে শুরু করে 65-র মধ্যে কোনগুলো আছে সেগুলো দেখতে চান, আপনি ওকেতে প্রেস করলেন। এবার দেখবেন 35 থেকে 65 যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখাবে। আর যখন আপনি চাচ্ছেন যে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং আপনার এই শিটে রাখার দরকার নেই, সেক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ম্যানেজ রুলে আসবেন। এরপরে যে কাজটা করতে হবে, শো ফরম্যাটিং রুলস ফর কারেন্ট সিলেকশন। কারেন্ট সিলেকশনের উপরে কোন ফরম্যাটিং আছে এটাকে যদি এখানে ডিলিটও করে দেওয়া হয়, শুধুমাত্র এই ঘর থেকে সেটা ডিলিট হবে। কিন্তু কারেন্ট সিলেকশনের পরিবর্তে আপনি যদি দিস ওয়ার্কশিটে দেন, এখনও একইটাই দেখাচ্ছে, কিন্তু এখন যদি আমরা ডিলিট করি, এটাকে সিলেক্ট করে ডিলিট রুল দিয়ে দিই এবং ওকে করি, তাহলে আর কন্ডিশনাল ফরম্যাটিংটা থাকছে না। তো একটা নির্দিষ্ট রেঞ্জের ওপরে বা নিচে বা তার মাঝে কোনো রকমের যখন কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হয়, তখন সেক্ষেত্রে আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রথম যে অংশটা আছে, হাইলাইট সেলস রুল ব্যবহার করে আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা আবার শুরু করছি। আরেকটা ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে ব্যবহার করতে চাই। শিফট কন্ট্রোল ডাউন দিয়ে আমরা আবার সিলেক্ট করলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এবার টপ বটম রুলে যদি আসি, টপ 10 আইটেমস, টপ 10%, বটম 10 আইটেমস, বটম 10%, অ্যাভাব এভারেজ, বিলো এভারেজ। টপ 10 আইটেম যদি দেখি, এখানে টপ 10 আইটেম যদি এখানে লেখা আছে, এখানে আপনি চাইলে টপ 7 আইটেম, টপ 6, টপ 5 আইটেম করতে পারবেন। সেগুলোকে এখানে আমরা ধরা যাক একটু অন্যভাবে দেখি। এবার এখানে কাস্টম ফরম্যাটে আসছি। কাস্টম ফরম্যাটে এসে আমরা এখানটায় বর্ডার কালার থেকে বা ফিল কালার থেকে আমরা এটাকে ব্লু একটা টেক্সট এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ব্লু টাইপের একটা টেক্সট আমরা ওকেতে দিচ্ছি। ওকে করলাম, তাহলে দেখা যাচ্ছে যে টপ যে 5 আইটেম আছে সেই টপ 5 আইটেমগুলো এখানে হাইলাইট করে দেখাচ্ছে। যে জায়গাতে কন্ডিশনাল ফরম্যাটিং আছে সেখানে আপনি আবার এই বটমটাও ব্যবহার করতে পারবেন। বটমের ক্ষেত্রে বটম 10 আইটেমস না ব্যবহার করে আমরা ব্যবহার করছি বটম 10%। 10 আইটেমস আর 10% এটা ডিপেন্ড করে। 10 আইটেমস বলে 10টা আইটেমই করবে, 10% হচ্ছে যতগুলো আইটেমের ভিতরে করা হচ্ছে এই কন্ডিশনাল ফরম্যাটিং, তার ভিত্তিতে 10% যে সংখ্যাটা হয় সেই কয়টার উপর এটা শুধু অ্যাপ্লাই করবে। তো এখানে আমরা 10%কে 7% বানিয়ে দিলাম এবং সেগুলোকে আমরা আরেকটা কাস্টম ফরম্যাট করতে চাচ্ছি। এখান থেকে আমরা সেটার ফন্ট কালারটা এখান থেকে দিতে চাচ্ছি রেড। এবার আমরা ওকে করে দিই এবং ওকে করলাম। এখন দেখা যাবে যে আপনার টপ 5 আইটেমস এবং বটম 7% আইটেমস এখানে সেগুলো হাইলাইট হয়েছে। অ্যাভাব এভারেজ আর বিলো এভারেজ হচ্ছে গড়ের চাইতে বেশি হলো অ্যাভাব, আর গড়ের চেয়ে কমগুলো হচ্ছে বিলো অ্যাভারেজ। সেগুলোকে যদি হাইলাইট করার প্রয়োজন হয় আপনি করতে পারবেন। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা হাইলাইট দেখলাম, টপ বটম রুল দেখলাম। এবার আমরা কিছু বারের ব্যবহার দেখব। আমরা এবার এখানে সিলেক্ট করি এক্সটেন্ডেড যে প্রাইসটা আছে, সেই এক্সটেন্ডেড প্রাইসের ক্ষেত্রে আমরা সিলেক্ট করব কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্টের রেঞ্জ অনুযায়ী যতগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপরে কি করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসছি, ডেটা বারে আসছি। এখান থেকে আমরা বিভিন্ন ডেটা বার দেওয়া মাত্র আমরা দেখতে পাবো যে ডেটা বারগুলো এখানে চলে আসছে। আবার সেই ডেটা বারগুলো গ্রেডিয়েন্ট ফিল হতে পারে, ডেটা বারগুলো আমাদের সলিড ফিল হতে পারে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের কালার স্কেল এটা ব্যবহার করতে পারবো, বিভিন্ন রকমের কালারে আসবে। অর্থাৎ যেগুলো লোয়ার ভ্যালু সেগুলো রেড থাকবে, যেগুলো
হায়ার ভ্যালু সেগুলো হয়তো গ্রিনের দিকে যাবে, যত টপে যাবে তত এটা গ্রিন হতে থাকবে এবং এটা আস্তে আস্তে এর মধ্যবর্তী যে কালারগুলো আছে সেগুলো শেড হিসেবে দেখাবে। এছাড়া আমরা আইকন সেট ব্যবহার করতে পারি। আইকন সেট যেমন এখানে আমাদের নেটওয়ার্কের সিগন্যালটা এখানে আছে, সেগুলোকে আমরা সেই আইকন সেটগুলোও আমরা ব্যবহার করতে পারি নেটওয়ার্কের স্ট্রেংথ বোঝাতে, অথবা আমরা বিভিন্ন রকমের যে ট্রাফিক লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, জাস্ট দেখে যেন বোঝা যায় যে না এটা ভালোর দিকে বা বেশির দিকে আছে, এটা কমের দিকে আছে, ভিজুয়ালি জিনিসটাকে অ্যাপিলিং করার জন্য। তো এখান থেকে একটা আইকন সেট আমরা দিচ্ছি। এটাকে যদি মডিফাই করার প্রয়োজন হয় কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসবেন, ম্যানেজ রুলে আসবেন। আইকন সেট যেহেতু সিলেকশনের মধ্যে আছে, এখানে সে ডাবল ক্লিক করবেন। এই জায়গাতে আইকন স্টাইলেও ক্লিক করলে আপনি এখানে আরও বেশ কিছু আইকন পাবেন, সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং কোনটা কতখানি ভ্যালুর জন্য, কত পার্সেন্ট ভ্যালুর হলে এটা অ্যাপ্লিকেবল হবে সেগুলোকে আপনি এখানে মডিফাই করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। আশা করছি এগুলো আমাদের বেশ কাজে আসবে। আশা করছি আপনারা এক্সামের ক্ষেত্রে এই কন্ডিশনাল ফরম্যাটিংটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা যায়। আমরা এবারের টিউটোরিয়ালে যেটা দেখব যে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং যেগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলোকে রিমুভ করা যায়। তো এই রিমুভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটা আছে স্টাইলসের ভেতরে সেখানে আমরা ক্লিক করব। সেখান থেকে আমাদের আসতে হবে ম্যানেজ রুলস। এখানটায় ক্লিক করে আমরা ইউজুয়াল এমনও হতে পারে, দেখা যেতে পারে কোনো প্রকার কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া নেই, কিন্তু বিষয়টা হলো যে জায়গাটাতে কার্সর আছে, অর্থাৎ যে জায়গাটার সেল অ্যাক্টিভ আছে সেখানে হয়তো দেওয়া নেই, কিন্তু ব্যাপারটা এমন নয় যে এটা এই ওয়ার্কশিটে নেই বা অন্য কোনো ওয়ার্কশিটে বা টোটাল ওয়ার্কবুকে নেই, এমনটা কিন্তু নয়। তো দিস ওয়ার্কশিটে আমি যদি দেই তাহলে দেখা যাচ্ছে এখানে অলরেডি 3টা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করা হয়েছে। আমরা মডিফাই অপশনটা দেখেছি কিভাবে মডিফাই করতে হয়, কিন্তু ডিলিট করাটা খুব সহজ। যেগুলো যেগুলো অ্যাপ্লাই আছে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন, ডিলিট রুলে ক্লিক করবেন এবং সবশেষে নিচে অ্যাপ্লাই এবং ওকে করবেন, তখন কন্ডিশনাল ফরম্যাটিং ডিলিট হয়ে যাবে। সাধারণত দেখা যায় এই ছোট্ট এই একটা জিনিস না জানার ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। তারা সেলটাকে ডিলিট করেন, রো ডিলিট করেন, কলাম ডিলিট করেন, বিভিন্নভাবে এটাকে রিমুভ করতে চেষ্টা করেন, কিন্তু খুব ইজি হচ্ছে। আপনি জানেনও না কোথায় কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং আছে, বাট কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যখন আপনি ম্যানেজ রুলে আসছেন এবং সেখান থেকে যখন আপনি নির্দিষ্ট যে ওয়ার্কশিটগুলো আছে সেগুলোকে সিলেক্ট করছেন, তখন কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন কোথায় কোথায় কী কী রুল অ্যাপ্লাই আছে এবং সেটাকে কিভাবে ডিলিট করতে হবে। সেই প্রসেসটা এখানে অপশন পাশে এই ডিলিট রুল এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা আপনার বাস্তব জীবনে যে কাজগুলো করে থাকেন কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে সেগুলোকেও ব্যবহার করার ক্ষেত্রে। ধন্যবাদ। এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে সেল রেঞ্জ থেকে আমরা এক্সেল টেবল তৈরি করতে পারি। আমরা যখন প্রথমত এক্সেলে কোনো কিছু টাইপ করি সেগুলো সাধারণত ডেটা আকারে থাকে, কিন্তু যখন এক্সেলের টেবিল হিসেবে তৈরি করা হয় তখন সেক্ষেত্রে অটোমেটিক অনেকগুলো ফিচার আমরা নিতে পারি, যেমন সেগুলোকে বিভিন্ন রকমের ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে, ফরম্যাটিং ব্যবহার ক্ষেত্রে বা সেটাকে অন্য কোথাও রেফার করার ক্ষেত্রে। এই সুবিধার জন্যই আমরা সাধারণত যে সেল রেঞ্জগুলো আছে সেগুলোকে এক্সেল টেবিল বানিয়ে থাকি। তো এবারে আমরা সেটাই দেখব যে কিভাবে আমরা এই সেল রেঞ্জগুলোকে এক্সেল টেবিল বানাই। আসেন এই প্রসেসটা আমরা দেখি।
তো এবারের জন্য আমরা যেটা করব, আমরা আমাদের যে রিসোর্স ফাইল আছে সেখানে আমরা দেখব যে অবজেক্টিভ 3 ফোল্ডারে প্রথম যে ফাইলটা এক্সেল 3-1, এটাকে যদি আমরা ওপেন করি আমরা দেখতে পাচ্ছি 2019 সেলস আছে, এখানে নেম আছে, মান্থগুলোর নাম আছে এবং কে কীরকম সেল করেছে সেটাও আছে। এই ডেটা রেঞ্জ যেটা আছে সেই ডেটা রেঞ্জটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, বা এমনও হতে পারে সিলেক্ট না করেও এটা হতে পারে। আপাতত আমরা সিলেক্ট করি। তারপরে যেটা করতে হবে আমাদেরকে, আমাদের এই হোম ট্যাবের রিবনে হোম ট্যাবে যে স্টাইলস অংশ আছে সেখান থেকে ফরম্যাট অ্যাজ টেবল বলে একটা অংশ আছে, সেখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল অথবা যেটা আমাদের কাছে ভালো মনে হয় বা পছন্দ হয় সেরকম একটা স্টাইল আমরা এখান থেকে বাছাই করে নেবার পরে ওয়্যার ইজ দ্য ডেটা ফর ইয়োর টেবল, এখানে আপনি দেখতে পাবেন যে এই রেঞ্জের সিলেকশনটা আছে। এখানে যদি মনে হয় যে কোনো একটা অংশ আপনার বাদ পড়ে গেছে, হয়তো সিলেকশন করতে গিয়েও বাদ পড়ে গেছে, বা এমনও হতে পারে যে সিলেকশন করা নেই, আপনি নতুন করে আবার এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে নিচে মাই টেবল হ্যাজ এ হেডার, আপনার টেবিলে যদি সত্যি টাইটেল থাকে সেই কলাম হেডিং বা টাইটেলগুলোকে যেন হেডার হিসেবে নেয় সেটা আপনি এখানে বলে দিতে পারবেন, এবং ওকে যখন প্রেস করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এটা একটা ডেটা টেবল হয়েছে। কিছুক্ষণ আগে যেটা ছিল, যে অংশটা ছিল সেই অংশটা আমরা যদি আনডু করে ব্যাক করি, এটা একটা আসলে রেঞ্জটা কীরকম, এই রেঞ্জটা শুরু হচ্ছে আমাদের B2 থেকে শুরু এবং এটা শেষ হচ্ছে আমাদের M23-তে শেষ। এবং আমরা এটাকে যখন ফরম্যাট অ্যাজ টেবল করে ফেললাম, টেবিল হিসেবে ফরম্যাট করে ফেললাম, তখন এটা ডেটা রেঞ্জ হয়ে গেল, ডেটা টেবল হয়ে গেল। ডেটা টেবল থেকে এই যে টেবিল নেম যে অংশটা আছে সেখানে টেবিল 4 লেখা আছে, আমরা এটা আগেও দেখেছি। এখানে আমরা সেলস 2019 বলে আমরা এটাকে সার্চ করলাম, সার্চ করে দিলাম, এটাকে রিনেম করে দিলাম, তাতে করে এটা একটা টেবিল হিসেবে নেম হিসেবে এখানে চলে আসছে। আবার আমরা যদি 2020 যে সেলসটা আছে সেইটাকে যদি আমরা এটা অলরেডি ডেটা টেবিল আছে, এটাকে আমরা যদি চেক করি টেবিল ডিজাইন থেকে, এখানেও দেখতে পাচ্ছি এটা টেবিল নেম দেয়া আছে। বোনাসেসে যদি চেক করি এখানে একটা টেবিল আছে, সেটারও টেবিল নেমটা দেয়া আছে। তো যেখানেই টেবিল, কোনোটা টেবিল হিসেবে আছে না টেবিল হিসেবে নেই, যখন আমরা সেই টেবিলের উপরে ক্লিক করব আমরা যদি দেখি টেবিল ডিজাইন বলে একটা অপশন আসছে, দ্যাট মিনস সেটা হচ্ছে একটা ডেটা টেবিল। তো বিষয়টি আমরা জানলাম এবং আশা করি এটা খুব ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, আমাদের যদি কোনো কারণে এই ফরম্যাট অ্যাজ টেবিল অপশনটা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল দিয়ে টি দেব, তাতে ওই একই অপশন আসবে এবং ডিফল্ট একটা স্টাইল আসবে। আমরা পরে টেবিল ডিজাইন থেকে এসে এই স্টাইলটা আমরা এখান থেকে খুব সহজে এটাকে চেঞ্জ করে দিতে পারবো। আবার যদি মনে হয় কোনো একটা জায়গায় আমরা একটা টেবিল ক্রিয়েট করে রাখি আপাতত, পরে ডেটাগুলো এন্ট্রি করব, সেক্ষেত্রে আমরা ফরম্যাট অ্যাজ টেবিল নর্মাল একটা টেবিল দিলাম, এখানে মাই ডেটা টেবিল হ্যাজ হেডার বলে দিলাম, তখন দেখব একটা টেবিল আসছে। এবং এখানে যখন আমরা কন্টিনিউয়াসলি কলাম নেম যেটা আছে সেটা আইডি লিখলাম, তারপরে কন্টিনিউয়াসলি আমরা যখন এখানে ডেটা প্রেস করতে থাকব, এটা অটোমেটিক্যালি ওই টেবিলের ভিতরে অ্যাড হতে থাকবে। তো আশা করছি এই ফিচারটি আমাদের খুব কাজে আসবে এবং এক্সামের সময় আমরা খুব চমৎকারভাবে এটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে এক্সেলের ডেটা টেবিল তৈরি করা যায়।
এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে তৈরি করা ডেটা টেবিলটাতে আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি, বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো আমরা আগে যে ফাইলটাতে কাজ করেছিলাম সেখানে যেটা অলরেডি টেবিল হিসেবে তৈরি করেছি সেরকম একটা টেবিলটা সিলেক্ট করছি। করবার পরে আমরা দেখতে পাবো ডেটা টেবিলের জন্য টেবিল ডিজাইন বলে একটা ট্যাব এখানে চলে এসেছে। এখানে টেবিলের নাম আমরা দিতে পারি, এর আগেও আমরা এটা দেখেছি। এইবার আমরা ইউজুয়ালি দেখি যখন আমরা তৈরি করি তখন বেশ কিছু টেবিল স্টাইল দেখায়, সেই স্টাইলগুলো আমরা এখান থেকেও অ্যাক্সেস করতে পারবো। আমি ক্লিক করলাম, লাইট থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টাইল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যে স্টাইলটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মনে হচ্ছে যে এই স্টাইলটা দেখতে সুন্দর বা এটাকে ব্যবহার করা যায়, সেখানে আমরা ক্লিক করে দেব। এই টেবিল স্টাইলটা কেমন হবে, এক্ষেত্রে আমাদের এখানে টেবিল স্টাইলের কিছু অপশন আছে, যেমন টেবিলের হেডার রো থাকবে কি থাকবে না। যদি হেডার রোটা না রাখি তাহলে হেডার রো থাকবে না, হেডার রোতে সিলেক্ট করলে তাহলে হেডার রো আসবে। তারপর টাইটেল রো, টোটাল রো এটা আসবে কি আসবে না, নিচে টোটাল রো অ্যাড হবে। ফার্স্ট কলামটাকে আমরা বোল্ড করতে পারি কারণ সেখানে নেমগুলো আছে, আবার নাও করতে পারি। ফিল্টার বাটনগুলো আমরা এই ডেটা টেবিলের ক্ষেত্রে দিতেও পারি, আবার নাও দিতে পারি। লাস্ট একটা কলাম সেটাকে আমরা যদি বোল্ড করতে চাই বা এমফেসিস করতে চাই সেটা করতে চাই কিনা। ব্যান্ডেড রো এবং ব্যান্ডেড কলাম দুটো একটা অপশন আছে। ব্যান্ডেড রোটা হচ্ছে রোগুলোকে এক একটাকে এক এক কালার, প্রথমটাকে এক কালার, দ্বিতীয়টাকে আর এক কালার, এভাবে রিপিটেটিভভাবে একটা স্টাইল ফ্লো তারা তৈরি করে। ব্যান্ডেড কলামের ক্ষেত্রে এই সেম কাজটা হয় কলামের জন্য। এভাবে যেগুলো আমাদের প্রয়োজন মনে করছি আমরা, সেই ফিচারগুলো এখান থেকে আমরা অন করে দিতে পারি এবং সেই হিসেবে আমরা কাজ করতে পারি। তো এভাবে যে কোনো টেবিলের ক্ষেত্রেই সেখানে যদি আমাদের এই টেবিল ডিজাইনটা অন থাকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারছি, পাশাপাশি কোন কোন অপশন থাকবে কোন কোন অপশন থাকবে না সেটা আমরা এখানে বলে দিতে পারছি। তো আশা করছি যেটা আমরা শিখলাম সেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। ধন্যবাদ। আমরা এক্সেলের টেবিল তৈরি করেছি। এখন সেই টেবিল আমরা তৈরি করেছিলাম সেল রেঞ্জ থেকে। এবার আমরা যদি চাই যে একটা এক্সেল টেবিলকে আবার সেল রেঞ্জে কনভার্ট করব, এটা কিন্তু সম্ভব এবং এই কাজটা খুবই সহজ। আমাদেরকে এই জন্য যে কাজটি করতে হবে, আমরা আমাদের ওয়ার্কশিটে যেখানে ডেটা টেবিল আছে তার যে কোনো একটা সেল আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আমরা দেখব যে ওপরে টেবিল ডিজাইন বলে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা যদি লক্ষ্য করি প্রপার্টিজের পাশে টুলস বলে একটা গ্রুপ আছে, সেখানে প্রথম সারির নিচে কনভার্ট টু রেঞ্জ বলে একটা অপশন দেয়া আছে। কনভার্ট টু রেঞ্জে আমরা যদি ক্লিক করি এখানে একটা মেসেজ দেবে। এখানে বলা হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু এ নর্মাল রেঞ্জ। এক্ষেত্রে আমরা যদি ইয়েসে প্রেস করি তাহলে এটা নর্মাল রেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে সুবিধাটা হলো যে নর্মাল রেঞ্জ হলেও আমাদের টেবিল হিসেবে যে ফরম্যাটিংটা ছিল সেই ফরম্যাটিংটা কিন্তু এই রেঞ্জের ক্ষেত্রে থেকে যাবে। কিন্তু পার্থক্যটা যেটা হবে, যখন আমরা আগে ক্লিক করতাম মাঝখানে যে কোনো একটা সেলকে অ্যাক্টিভ করতাম, আমরা দেখতে পারতাম যে টেবিলের জন্য একটা ট্যাব ছিল, সেই ট্যাবটাকে আর দেখাচ্ছে না, অর্থাৎ রেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা যে কোনো একটা ডেটা টেবিলকে আমরা সেল রেঞ্জ হিসেবে কনভার্ট করতে পারি। তো আশা করছি এই বিষয়টা আপনাদের পরীক্ষার সময় কাজে আসবে। ধন্যবাদ।
এবারের টিউটোরিয়ালে আমরা দেখব যে টেবিলে রো এবং কলাম আমরা কিভাবে অ্যাড এবং রিমুভ করতে পারি। এই জন্য আমরা লাস্ট যে ফাইলটাকে ব্যবহার করছিলাম অর্থাৎ এক্সেল 3, এখানে আমাদের একটা টেবিল ডিজাইন করা আছে 2019 সেলস। এখন এই টেবিলে আমরা যদি কোনো প্রকারের রোকে এখান থেকে ডিলিট করতে চাই, ইউজুয়ালি আমরা যখন রো ডিলিট করি, আমরা যখন সিলেক্ট করে ডিলিটে প্রেস করি, এটা আসলে টেবিলের ওই রোটাকে ডিলিট করে না, বরং এটা সেটার ভিতরে যে ডেটা আছে সেই ডেটাটাকে ডিলিট করে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি, আমাদের হোম ট্যাব থেকে এখানে সেলস অপশন আছে, সেখানে ডিলিট আছে, আমরা ডিলিটে সরাসরি প্রেস করতে পারি অথবা ডিলিটের পাশে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিলিট টেবল রোজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে রোটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখানে বিভিন্ন মাস আছে, এখান থেকে যদি অগস্টটাকে আমরা ডিলিট করে দিতে চাই, আমি সিলেক্ট করলাম এবং আমরা এখান থেকে সে ডিলিটে প্রেস করতে পারি বা ওখানে ভেতরে গিয়ে ডিলিট টেবল কলাম দিয়ে দিতে পারি। একইভাবে আমাদের যখন আবার নতুন কোনো রো অথবা কলামের প্রয়োজন হবে, তখন ইনসার্ট থেকে আমরা ইনসার্ট টেবল কলাম টু দ্য লেফট, আবার আমরা যখন রো সিলেক্ট করে আছি তখন আমরা এখান থেকে কি করতে পারবো, ইনসার্ট টেবল রো অ্যাবাভ, এটাকে আমরা অ্যাড করে দিতে পারবো এবং প্রয়োজনে সেটাকে ডিলিট করে দিতে পারবো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি প্রয়োজন পড়ে কোনো একটা রোকে ওপরে নিয়ে যেতে হবে অন্য রোগুলোকে ইন্টারাপ্ট করা ছাড়া, যেটা নর্মালি ডেটা সেল থেকে করা যায় না, সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যে সেলটিকে, যে রোটাকে আমরা উপরে নিয়ে যেতে চাচ্ছি সেই রোটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পরে এই রোর যে চারপাশ দিয়ে যে আমাদের বাউন্সিং বক্সটা আছে বা অ্যাক্টিভ সেলের যে বর্ডারটা আছে, সেই বর্ডারের কাছে যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে আসছি তখন একটা ডকিং সাইন পয়েন্টার দেখাচ্ছে, সেটাকে যদি আমরা ড্র্যাগ করি তখন আমরা দেখতে পাবো, আমরা যখন এটাকে মুভ করছি, এই জিনিসটাকে মুভ করছি, আমরা দেখতে পারবো একটা গ্রিন একটা লাইন আকারে এটা ওপরে নিচে যাচ্ছে। ঠিক যে অবস্থানটাতে আমরা দিতে চাই সেখানে আমরা যদি ছেড়ে দিই দেখা যাবে অন্য ডেটাগুলোকে ইন্টারাপ্ট করা ছাড়া, অন্য কলাম রোগুলোকে ইন্টারাপ্ট করা ছাড়া অটোমেটিক চলে যাবে। একইভাবে আমরা হয়তো চাচ্ছি যে মেয়ের ডেটাটাকে একেবারে শুরুতে দেখাতে, তাহলে আমরা মেয়ের ডেটাটাকে সিলেক্ট করলাম, এই পুরো কলামটাকে অর্থাৎ মেয়ের যেটুকু কলাম আছে সেটা সিলেক্ট করলাম, তারপর আমরা একইভাবে ওই বাউন্ডারিতে যে বাউন্সিং বক্স বা অ্যাক্টিভ সেল বর্ডার আছে সেখানে যদি মুভ করে আমরা এই বিভিন্ন কলামের যে এজ আছে, প্রান্ত আছে, সেই প্রান্ত বরাবর যদি আমরা নিয়ে যাই আমরা দেখতে পাবো ওই লাইনটাকে দেখতে পাবো। এক্ষেত্রে ভার্টিক্যাল লাইন আমরা ছেড়ে দিলাম, এখানে খুব সহজেই ওই ডাটাটা চলে আসছে। এইভাবে আমরা মুভ করতে পারি, ডিলিট করতে পারি, নতুন কোনো কলাম বা রো আমরা অ্যাড করতে পারি। এবারে আমরা দেখব যে টেবিলের যে স্টাইল অপশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো আমাদের যে ওয়ার্কবুকটা আছে 3.1 এক্সেল, সেটাকে আমরা ওপেন করলাম এবং 2019 সেলস যেটা আছে সেটাই আমরা ব্যবহার করছি। এবার যখন ডেটা টেবিলে এসেছি, ডেটা টেবিলটাকে আমরা যে কোনো একটা সেল অ্যাক্টিভ করেছি, টেবিল ডিজাইন বলে একটা ট্যাব এসেছে, এখানে টেবিল স্টাইল অপশনস রয়েছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি হেডার রো আছে, ব্যান্ডেড রো দেওয়া আছে। আমরা যেগুলো আছে সবগুলোকে তুলে দিই এবং আমরা বুঝতে চেষ্টা করি কোনটা আসলে কী কাজ করে। যেমন আমরা যদি হেডার রোতে ক্লিক করি, হেডার রো দেয়া হলে সাধারণত একবারে টপ যে রোটা থাকে সেটা বোল্ডেড হয় এবং তার পাশে একটা ফিল্টার বাটন থাকে। আপনি চাইলে এই ফিল্টার বাটনগুলোকে তুলেও দিতে পারেন, আবার রাখতেও পারেন। এই অপশনটা এখানে রয়েছে। এরপরে রয়েছে আপনার ফার্স্ট কলাম। ফার্স্ট কলাম দিলে যেগুলো প্রথম কলামে থাকে, সাধারণত কোনো প্রোডাক্ট ডেটা বা নেম এখানে থেকে থাকে, সেইটার জন্য সেই ফার্স্ট কলামটাকে যেন বোল্ড করে সেটার জন্য এই অপশন। টোটাল রো যেটা আছে সেটা অন করলে সেখানে টোটাল রোটা আসবে। এটার ব্যাপারে আরও বিস্তারিত কিছু আমরা আগামী ভিডিওতে দেখছি। লাস্ট যে কলামটা আছে, অনেক ক্ষেত্রে এখানে সামেশন বা কোনো একটা রেজাল্ট থাকে, সেটাকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে লাস্ট কলামটাতে আমরা ক্লিক করব। নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে ব্যান্ডেড রো আর একটা হচ্ছে ব্যান্ডেড কলাম। ব্যান্ডেড রোতে যদি ক্লিক করা হয় তাহলে যেটা হবে, প্রথম, তৃতীয়, পঞ্চম এগুলো রো একটা কালার করবে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এই জোড় সংখ্যার রোগুলো আরেকটা কালার করবে। একটা শেডিং তৈরি হবে একটার পর একটা স্ট্রাইপের মতো। একই কাজ যদি আমরা ব্যান্ডেড রোটা তুলে দিয়ে ব্যান্ডেড কলাম আমরা দিই, সেক্ষেত্রে প্রথম, তৃতীয়, পঞ্চম এভাবে যে বেজোড় কলামগুলো একটা কালার হবে কলামগুলো, এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ যে কলামগুলো আছে সেগুলো আরেকটা কালার হবে। আমরা চাইলে দুটোকে মিক্স করেও ব্যবহার করতে পারি। তো আসলেই আমাদের কাজের সুবিধার জন্য এই টেবিল স্টাইলস অপশনসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকমের টাস্ক আকারে আসে। আশা করছি ওই সময়টা আপনারা এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই জন্য বেশি করে প্র্যাকটিস করা প্রয়োজন। ধন্যবাদ। এবারে আমরা শিখব কিভাবে ফিল্টার ব্যবহার করতে হয়। এক্সেলে কোনো ডেটা টেবিল বা কোনো সেল রেঞ্জের ওপরে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি। ফিল্টার ব্যবহার করার মাধ্যমে আমরা একটা রেঞ্জের ভেতর থেকে বা টেবিল থেকে আমরা নির্দিষ্ট একটা ডেটাকে খুঁজে পেতে পারি বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া সেট করে। তো এই বিষয়টি দেখার জন্য আমরা আমাদের এক্সেল 3.2 যে এক্সেল ফাইলটি রয়েছে সেটাকে আমরা ওপেন করছি। এখানে সেলস একটা শিট আছে আর একটা আছে শিট 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এখানে ডেটা টেবিল হওয়ার কারণে এখানে ফিল্টারের যে বাটনগুলো এখানে অলরেডি দেয়া আছে। যদি কোনো কারণে এই ফিল্টার বাটন না থাকতো তাহলে আমরা যদি রেঞ্জ হতো সেটাকে সিলেক্ট করে সর্ট থেকে ফিল্টার, এখানে ফিল্টার বাটনে ক্লিক করলেই, অথবা ডেটা টেবিলের ক্ষেত্রে এসে এখানে টেবিল স্টাইল অপশনসে এসে এখানে ফিল্টার বাটনে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো। ফিল্টার বাটনে এসে আমরা হয়তো জানতে চাচ্ছি যে নির্দিষ্ট একটা সাপ্লায়ার, যেমন হতে পারে যে এখানে বেশ কয়েকটা সাপ্লায়ার দেখছি, সেই সাপ্লায়ারের ভেতর থেকে আমরা জানতে চাচ্ছি যে গ্রিন থাম ফার্টিলাইজারের কি কি আইটেম আছে। আমরা ওকে করলাম, গ্রিন থাম ফার্টিলাইজারের এই আইটেমগুলো আছে। এখন আমরা জানতে চাই যে প্রোডাক্ট নেম যেগুলো আছে সেগুলোর ভেতরে মিল লেখা আছে, এরকম কি কি মিল আছে। প্রোডাক্ট নেমে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট ফিল্টার লেখা, এখানে ইকুয়ালস আছে, ডাজ নট ইকুয়াল আছে, বিগিন উইথ, এন্ড উইথ, কন্টেইনস আছে। কন্টেইনসে এসে আমরা এখানে যদি মিল লিখি, মিল লিখে যদি ওকে করি তাহলে ব্লাড মিল, বোন মিল, ফিশ মিল, কেল্প মিল এগুলো দেখাচ্ছে। এবং তার ভেতর থেকে এগুলো ইউজুয়ালি সবগুলোই ফার্টিলাইজার, বিভিন্ন ওয়েটের আছে, ইউনিট প্রাইজের আছে। আমাদের হয়তো 5 পাউন্ডের যেটা আছে সেটা দেখতে চাচ্ছি, আমরা আমাদের টার্গেটের ডেটাটা পেয়ে গেলাম।
আমরা অলরেডি ফিল্টার অ্যাপ্লাই করেছি। আমরা যদি হোমে আসি, হোমে আসার পরে যদি সর্ট ফিল্টার থেকে এখানে ক্লিয়ার ক্লিক করি আমরা, তাহলে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। এখন নিউমেরিক্যাল ডেটা যে কলামে থাকে, সেই কলামে এসে যদি আমরা নাম্বার ফিল্টার ব্যবহার করি, ঠিক আমরা যেভাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখেছি, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু, বিটুইন, টপ 10, অ্যাবভ এভারেজ, বিলো এভারেজ, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা লেস দ্যানটা ব্যবহার করব। আমরা যেখানে জানতে চাচ্ছি যে এখানে $10 নিচে কি কি আইটেম আছে, $10 নিচে কি কি আইটেম আছে, ওকে করছি। এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো শুধু $10। এখান থেকে আমরা ক্যাটাগরিকে সর্ট করছি, ফিল্টার করছি যে আমরা পেস্টিসাইড যে কন্ট্রোলগুলো আছে সেগুলো আমরা ওপেন করব এবং সেখান থেকে আমাদের যেটা টার্গেট ডেটা সেটা আমরা খুঁজে পাবো। এটা যদি আরও বেশি ডেটাও হতো, খুব অল্প সময়ের মধ্যে এটা খুঁজে পাওয়া যেত। আমাদেরকে ম্যানুয়ালি প্রত্যেকটা চেক করে নয় অথবা ফাইন্ড করে অত কষ্ট করতে হবে না। সর্ট এবং ফিল্টারের এই ফিল্টার অপশনটা আমাদের জন্য জিনিসটাকে খুব সহজ করে দিয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিল্টারের কিছু অ্যাডভান্স ব্যবহার জানতে পারি। আগে আমরা যে ফিল্টারটা অলরেডি অ্যাপ্লাই করেছি সেটাকে যদি ক্লিয়ার করি, সর্ট অ্যান্ড ফিল্টারে সেখানে যদি ক্লিয়ার করি, এটা ক্লিয়ার হয়ে গেল। ধরা যাক আমরা দুটো ডেটাকে আমরা দেখতে চাচ্ছি একসাথে, যেমন এখানে ক্যাটাগরিজ, বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। এখানে ফার্টিলাইজার অ্যান্ড পেস্ট কন্ট্রোল আছে, তারপরে সয়েলস আছে, টুলস আছে। আমরা হয়তো এখানে ফার্টিলাইজার এবং টুলসগুলো দেখতে চাচ্ছি, এখানে সেগুলো দেখাচ্ছে। আমরা এখন প্রাইসের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেডভাবে জিনিসটাকে সেট করতে চাচ্ছি যে দামটা এমন হবে। নাম্বার ফিল্টারে আসছি, নাম্বার ফিল্টারে আসবার পরে আমরা বলছি গ্রেটার দ্যান হচ্ছে আমরা বলি এখানে $30 চেয়ে বেশি। এখানে একটা অ্যান্ড এবং অর চিহ্ন আছে। অ্যান্ড এবং অর, এই রেডিও থেকে আপনি যদি অরে সিলেক্ট করেন, এবার এখান থেকে সিলেক্ট করেন লেস দ্যান, 30-এর চাইতে বেশি কিন্তু আবার 10-এর চাইতে কম। 30-এর চাইতে বেশিগুলো দেখাবে, 10-এর চাইতে কমগুলো দেখাবে। এটা কাস্টম একটা অটো ফিল্টার আমরা তৈরি করলাম। এখন হয় যে ভ্যালুগুলো আমরা দেখব সেগুলো আছে 30-এর চাইতে বেশি ইউনিট প্রাইস অথবা $10 চাইতে কম। তো এইভাবে কাস্টম ফিল্টারগুলোকেও অ্যাপ্লাই করা যায়। তো আশা করছি এই ফিল্টারিংয়ের কোনো একটা কাজ ম্যাক্সিমাম পরীক্ষাতেই থাকে এবং আপনাদের ক্ষেত্রেও এটা কাজে আসবে। ধন্যবাদ। আমরা এবারে দেখব যে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে একাধিক কলামকে সর্ট করতে পারি। সর্ট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আসলে মাইক্রোসফট এক্সেলে আমাদের জন্য জরুরি। কারণ অনেক সময় ডাটাটাকে ঠিকভাবে খুঁজে পেতে গেলে সেটা যদি সর্টেড থাকে তখন সেটাকে খুব দ্রুত খুঁজে পাওয়া যায়। আর মাল্টি কলাম সর্ট একটা অ্যাডভান্স ফিচার, যেটা আসলে এক্সেলের ক্ষেত্রে খুবই জনপ্রিয় এবং অনেকেই ব্যবহার করে থাকেন। আসেন আমরা দেখি কিভাবে কাজটা করতে পারি। আমরা এই জন্য যে ফাইলটিকে আমরা এখন অ্যাক্সেস করব সেটা হচ্ছে এক্সেল 2x3। এটাকে যখন আমি এখানে ওপেন করছি, আমরা এখানে দেখতে পাবো এক্সেল 2x3-তে শীট 1 বলে একটা ওয়ার্কশিট আছে। সেই ওয়ার্কশিটে বিভিন্ন রকমের ডেটা আছে। আমরা যদি নর্মাল সর্ট করি তাহলে হচ্ছে প্রোডাক্ট নেম, আমি এখানটায় এসে যে সর্ট A to Z লেখা আছে বা Z to A দেওয়া আছে, একটা হচ্ছে A থেকে Z মানে অ্যাসেন্ডিং অর্ডারে আসবে, Z থেকে এটা আসলে ডিসেন্ডিং অর্ডারে আসবে। একই কাজ আমরা হচ্ছে যেগুলো টেক্সট ভ্যালু আছে মানে লেখা আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। শুধু একটু ডিফারেন্স হবে যখন আমরা ইউনিট প্রাইসে এসে
এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট আবার লার্জেস্ট টু স্মলেস্ট করব এভাবে। তো যখনই যেভাবে আমরা করি না কেন, এটা যদি যেমন লার্জেস্ট টু স্মলেস্ট করলাম, ইউনিট প্রাইসটা সবচেয়ে বেশিটা উপরে এবং সবচেয়ে কম ইউনিট প্রাইস যেটা আছে সেটা একেবারে নিচে চলে এসেছে। তো এইটাকে আমাদের এখন যদি প্রয়োজন হয়, আমরা এটাকে মাল্টি লেভেল সর্ট করি, মাল্টিপল কলাম সর্ট করে, তাহলে কিভাবে করতে পারবো? এটার জন্য টেবিলটা আমাদের টেবিলের যেকোনো একটা জায়গায় সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা এডিটিংয়ে সর্ট অ্যান্ড ফিল্টার থেকে কাস্টম সর্টে ক্লিক করব। কাস্টম সর্টে ক্লিক করলে যেটা দিয়ে সর্ট আছে সেই অপশনটা এখানে থাকবে। আমরা এই মুহূর্তে কোনোভাবে সর্ট করে রাখতে চাচ্ছি না, এই জন্য আমরা কি করব, এই লেভেলটাকে আমরা ডিলিট করে দেব। প্রথমে আমরা এখানে একটা অ্যাড লেভেল করতে পারি, বা শুরুতে যেটা ছিল সেটাকে চেঞ্জ করেও করা যেত। আমরা বলছি সর্ট বাই কোনটাকে দিয়ে আমরা আসলে সর্ট করতে চাচ্ছি। ধরা যাক আমরা সর্ট করতে চাচ্ছি আমাদের যেগুলো সাপ্লায়ার আছে তাদের ভিত্তিতে। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করলাম সাপ্লায়ার। সেল ভ্যালু যেগুলো আছে সেগুলো কিভাবে হবে? অর্ডারটা থাকবে এ থেকে জেড অর জেড থেকে এ। আমরা যদি জেড থেকে এ দেই, এখানে ওকে করি, তাহলে দেখব যে যেগুলো আমাদের যে জেড অর্ডার থেকে যেগুলো আছে, জেড, তারপরে ডাব্লু, তারপর টি, এই অর্ডারে আসছে। এই সর্টের সুবিধা হলো আমি আবারও গিয়ে সর্ট করতে পারবো। এখন সর্ট অ্যান্ড ফিল্টারে এসে আবার যদি কাস্টম সর্টে আসি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লায়ার হিসেবে ডিসেন্ডিং অর্ডারে সর্ট আছে। এখন যদি আমি এখানে অ্যাড লেভেল ব্যবহার করি, আরেকটা লেভেল অ্যাড হলো। সেইখানে আমি চাচ্ছি ইউনিট প্রাইস যেগুলো আছে সেগুলো সবচেয়ে কম দাম থেকে সবচেয়ে বেশি দামের দিকে যাবে। তাহলে এখানে যেটা আসছে বাই ডিফল্ট স্মলেস্ট টু লার্জেস্ট। স্মলেস্ট টু লার্জেস্ট থাকা অবস্থায় আমি এখন ওকে করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে সাপ্লায়ার হোলসেল যারা আছে, এখানে হোলসেল রক অ্যান্ড গ্র্যাভেল, তাদের সবচেয়ে কম দামের প্রোডাক্ট থেকে তাদের সবচেয়ে বেশি দামের প্রোডাক্ট। এইভাবে আমরা দেখছি যে দ্য গ্লাস ফ্যাক্টরির কম দামের প্রোডাক্ট থেকে বেশি দামের প্রোডাক্ট, কমপ্লিট গার্ডেন সাপ্লায়ার তাদের কম দামের প্রোডাক্ট থেকে বেশি দামের প্রোডাক্ট। কিন্তু এখনও সম্ভব আমরা আরেকটা লেভেল সর্ট এখানে অ্যাড করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো? আমরা সর্ট এবং ফিল্টারে যদি আসি, কাস্টম সর্টে যদি আসি, এখানটায় যখন সর্ট বাইটা সিলেক্ট আছে সেই অবস্থায় যদি আমরা অ্যাড লেভেলে ক্লিক করি, এই জায়গাটাতে আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি, ক্যাটাগরিকে ক্লিক করে আমরা বলছি এটা এ টু জেড, এবং এবার আমরা একটু ভিন্নভাবে করি, স্মলেস্ট টু লার্জেস্টটাকে বানিয়ে দেই লার্জেস্ট টু স্মলেস্ট। অর্থাৎ প্রথমে সাপ্লায়ারদেরকে সর্ট করা হবে, তারপরে তাদের ভিতরে ক্যাটাগরিগুলোকে সর্ট করা হবে, তারপরে তাদের ভেতরে যে ইউনিট প্রাইসগুলো আছে প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিতে সেই ইউনিট প্রাইসগুলোকে লার্জেস্ট থেকে স্মলেস্ট করা হবে। এবার যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট প্রাইস সবচেয়ে বেশি, এটা পার ইয়ার্ডের ক্ষেত্রে সয়েল অ্যান্ড স্যান্ডস এই ক্যাটাগরির ক্ষেত্রে সর্ট আউট হয়েছে। আমরা যদি দ্য কমপ্লিট গার্ডেন সাপ্লায়ারকে দেখি, এখানে এখানে সয়েলস অ্যান্ড স্যান্ডকে দেখি, সেগুলোর ভেতরে একটা সর্ট হয়েছে সবচেয়ে কম দামের প্রোডাক্ট থেকে শুরু করে সবচেয়ে বেশি দামের প্রোডাক্ট থেকে শুরু করে সবচেয়ে কম দামের প্রোডাক্টে আসছে। তারপর টুলসের সবচেয়ে বেশি দামের প্রোডাক্ট থেকে শুরু করে সবচেয়ে কম দামের প্রোডাক্ট আসছে। এভাবে আমরা অ্যাডভান্স সর্টগুলোকে ব্যবহার করতে পারি, এবং যত আমরা এটা অ্যাপ্লাই করতে থাকবো তত আর আমরা ভালোভাবে এই সর্টটাকে অ্যাপ্লাই করতে পারবো। আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এই টিউটোরিয়ালে আমরা শিখব বিভিন্ন রকমের রেফারেন্সিং, যার ভেতরে রয়েছে রিলেটিভ, অ্যাবসোলুট এবং মিক্সড টাইপ রেফারেন্স। রেফারেন্স বলতে বোঝায় যে আমরা যখন কোনো একটা ফর্মুলাতে বা ফাংশনের ভেতরে কোনো একটা ঘরের রেফারেন্স দেই, সেটা হচ্ছে ওই ঘরটার নাম হতে পারে, ওই ঘরটার কোনো নেম যদি ডিফাইন্ড নেম থাকে সেইটা, বা কোনো টেবিলের নেম থাকে সেটা, এটা হচ্ছে রেফারেন্সিং। বাট সেই রেফারেন্সিংটা তিন রকমের আছে।
রেফারেন্সিং আছে 3 রকমের, রিলেটিভ, অ্যাবসোলুট এবং মিক্সড টাইপ। তো এই টাইপগুলো কীরকম, আসলে কিভাবে ডিফাইন করতে হয় আমরা এটাই দেখব। এখন আসেন, আমরা এজন্য আমাদের যে রিসোর্স ফাইল ফোল্ডারটা আছে সেটার ভেতরে আমরা যদি অবজেক্টিভ 4-এ যাই, সেখান থেকে হচ্ছে এক্সেল 4.1 এবং এটা ওপেন করলে প্রথম যে পেজটা আছে, প্রথম যে ওয়ার্কশিট ট্যাব আছে টেস্টইট, সেটা আমরা ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বেশ কিছু ভ্যালু আছে এবং সেই ভ্যালু যদি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই, ধরা যাক এই দুটোকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। আমি D2 সেলে সমান চিহ্ন দিচ্ছি 1 যেখানে আছে, অর্থাৎ B2 ঘর, মাল্টিপ্লিকেশন সাইন দিচ্ছি, তারপরে C2, B2 এবং C2। এখন আমরা যদি এইটাকে অটোফিল করি ডাবল ক্লিক করে, তাহলে দেখা যাবে সবগুলোর একই রকম রেজাল্ট আসছে, অর্থাৎ প্রত্যেকটা পাশাপাশি যে সেলগুলো আছে সেগুলো এখানে মাল্টিপ্লাই হয়েছে। তো আমরা যদি ফর্মুলাতে যাই এবং শো ফর্মুলাজে দেখি, তাহলে আমরা দেখতে পাবো B2 C2 মাল্টিপ্লাই হচ্ছে এবং শেষের ঘরে B11 এবং C11। অর্থাৎ যখন সূত্রটাকে অটোফিল করা হয়েছে, অটোমেটিক্যালি প্রত্যেকটা সেলের যে নামটা সেটাও রিলেটিভলি চেঞ্জ হতে শুরু করেছে। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এবার যেটা আমরা দেখব, এটাকে বলা হবে অ্যাবসোলুট রেফারেন্স। অ্যাবসোলুট রেফারেন্সটা কীরকম? আমরা যদি এখন এই 1 এবং 2 পাশে যে F1 এবং G1, F2 এবং G2 ঘরে আছে, আমরা সমান চিহ্ন দিলাম। আগের মতোই আমরা F2 ঘরে ক্লিক করব, মাল্টিপ্লাই সাইন দেব এবং G2 ঘরে ক্লিক করব। এবার এন্টারে প্রেস আমরা করতেই পারি, কিন্তু করার আগে এখানে যদি আমরা একটা কাজ করি, আমাদের কিবোর্ড থেকে যদি আমরা আমাদের F4 বলে একটা বাটন আছে, F4 বাটনে যদি প্রেস করি, ওই ঘরটা সিলেক্টেড থাকা অবস্থায়, ওই সেলের যে রেফারেন্সটা সেটা সিলেক্টেড থাকা অবস্থায়, তাহলে আমরা দেখব দুই পাশে দুটো ডলার আসছে। কলাম নেমের আগে একটা ডলার আসছে, রো নাম্বারের আগে একটা ডলার আসছে। আমরা যদি G2 এর কাছে নিয়ে যাই এবং এখানেও F4 প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি G এর আগে একটা ডলার আসছে কলাম নেমের আগে, এবং 2 রো নাম্বারের আগে আরেকটা ডলার আসছে। আমি এবার এন্টারে প্রেস করলাম। এখন দেখা যাচ্ছে যে শুধু 2 আসছে এবং আমরা যদি এটাকে অটোফিল করি, আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে ঘরে যাই থাকুক না কেন, সবগুলো একই রেজাল্ট আসছে। কেন একই রেজাল্ট আসছে? আমরা যদি এখন শো ফর্মুলা থেকে দেখি, আমরা তাহলে এই অংশটাতে দেখতে পাবো যে আমরা প্রথম সেলে যেই ক্যালকুলেশনটা দিয়েছিলাম F2 এবং G2 সামনে এবং কলাম নেমের সামনে এবং রো নাম্বারের সামনে ডলার বসিয়ে সবগুলোই কিন্তু একই রকম আসছে এবং সেই কারণে এই সেলগুলো অ্যাবসোলুট হয়ে গেছে। এগুলো আর কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। যার কারণে একদম নিচ পর্যন্ত যেটা আছে ওই একই আছে, অর্থাৎ F2 এবং G2 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে। এটা হচ্ছে অ্যাবসোলুট রেফারেন্সিং, অর্থাৎ এই রকমই থাকবে, এটা কোনো রকমের পরিবর্তন হবে না। তবে অ্যাবসোলুট রেফারেন্সিং এর কিছু বিষয় আছে যেটা আমরা আরও কিছু দেখব, কিছুক্ষণের মধ্যে আমরা জানার চেষ্টা করব। এবার আমরা যেটা জানব সেটাকে বলা হয় মিক্সড টাইপ রেফারেন্স। মিক্সড টাইপ রেফারেন্সটা কীরকম? যেমন এখানে আমি প্রথম ঘর যেটা আছে J2 সেটা ঠিকই থাকলো। আমি এবার মাল্টিপ্লিকেশন সাইন দিচ্ছি, K2 ঘরে ক্লিক করছি এবং K2 ঘরকে আমি এখান থেকে অ্যাবসোলুট করছি, অ্যাবসোলুট করে ফেললাম। এটা এই সূত্রতে এমন একটা রেফারেন্স হলো, একটা রেফারেন্স হচ্ছে আমার রিলেটিভ, আরেকটা রেফারেন্স হচ্ছে আমার অ্যাবসোলুট। এই যে রিলেটিভ এবং অ্যাবসোলুট মিলিয়ে যেটা করা, এইটাকে বলা হয় হচ্ছে মিক্সড টাইপ রেফারেন্স। এবং এটাকে যদি আমরা নিচ পর্যন্ত অটোফিল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে
আমরা যদি এটাকেও শো ফর্মুলাতে দেই, আমরা দেখতে পাচ্ছি যে J2 এবং K2 এখানে আছে, কিন্তু নিচে এসে হয়েছে J11 এবং K2, অর্থাৎ K2 রিটেইন করছে, J11টা চেঞ্জ হচ্ছে, বা প্রথম যে ঘরের রেফারেন্সটা সেটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হচ্ছে মিক্সড টাইপ রেফারেন্স। এই ক্ষেত্রে আমরা একটা মডিফিকেশন করতে পারি। মডিফিকেশনটা এমন হতে পারে যে এটার জন্য পুরো ঘরটাকে অ্যাবসলিউট করার দরকার নেই। এখানে কিছু ভেরিয়েশন আছে। ভেরিয়েশনটা এরকম, সেটা হচ্ছে যে প্রথমে যখন F4 প্রেস করা হয়, কলাম নেমটাও অ্যাবসলিউট হয়, রো নাম্বারটাও অ্যাবসলিউট হয়। কিন্তু যখন আমরা দ্বিতীয়বার প্রেস করি, এখানে দ্বিতীয়বার যখন আমরা এখানটায় প্রেস করব, তখন দেখা যাচ্ছে কলাম নেমটা অ্যাবসলিউট হচ্ছে না, কলাম নেমটা এটা রিলেটিভ থাকছে, কিন্তু রো নাম্বারটা অ্যাবসলিউট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ওই রো নাম্বারের সাথেই মাল্টিপ্লাই হবে। তৃতীয়বারে যদি আমরা দেই, তাহলে কলাম নেমটা অ্যাবসলিউট হচ্ছে, রো নাম্বারটা অ্যাবসলিউট হচ্ছে না, অর্থাৎ এই কলামটাই থাকবে, কিন্তু রো নাম্বার চেঞ্জ হতে পারে। এবং চতুর্থতে আসলে ঠিক আগের মতো অবস্থা হচ্ছে। তো ঠিক এইভাবে যদি আমরা এখানে শুধু রো নাম্বারটাকে অ্যাবসলিউট রাখি এবং আমরা যদি এন্টারে প্রেস করি এবং তারপরে যদি এটাকে অটোফিল করি, একই রেজাল্ট আসছে। নিচে আরেকটা মাল্টিপ্লিকেশনের সুযোগ আছে, আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় যদি আমরা সমান চিহ্ন দিই, এখানে 1 মাল্টিপ্লাই 2, এই ক্ষেত্রে আমার কিন্তু রো নাম্বার অ্যাবসলিউট করলে কাজ হবে না। এই ক্ষেত্রে আমাকে কলাম নেমটাকে অ্যাবসলিউট করতে হবে। তো আমরা F4, আবার F4, আবার F4, কলাম নেমটাকে অ্যাবসলিউট করলাম, অর্থাৎ এটা যখন অটোফিল করা হবে তখন যেন বি কলাম থেকে এটা সি কলামে না যায়, এটুকু আমাদের লক্ষ্য হওয়া উচিত। এইবার এটাকে যদি আমি এই পাশের দিকে, এই ডান দিকে অটোফিল করি, আমরা দেখতে পাবো একইভাবে কাজ হয়েছে। এবং আমরা এটাকে যদি শো ফর্মুলা হিসেবে দেখাই, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরেই ওই B14 এর সাথেই এখানে মাল্টিপ্লিকেশন হয়েছে। তো এই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝার আরেকটা উপায় হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। ছোটবেলায় আমরা যে নামতা পড়তাম, সর্ট অফ সেরকম কিছু। আমরা আসেন দেখি কিভাবে এটাকে করতে পারি। আমরা এই ঘরটার সাথে আমরা এই ঘরটাকে মাল্টিপ্লাই করছি, কিন্তু আমাদের টার্গেট যেটা থাকবে, যে আমাদের A2 ঘর যেটা আছে, A2 ঘর যেটা আছে সেটাকে আমরা যদি এখানে কি করে দিই, সেটার কলাম নেমটাকে যদি আমরা এখানে অ্যাবসলিউট করে দিই, এই অ্যাবসলিউট করার সাইনটা কিন্তু আমরা ম্যানুয়ালি, অর্থাৎ শিফট 4 দিয়েও আমরা এটা অ্যাড করে দিতে পারবো। আবার আমাদের এই পাশের যে রেফারেন্সটা আছে, সেটা যেহেতু আমরা চাচ্ছি যে এখানে কলাম নেম নয়, বাট রো নাম্বারটা অ্যাবসলিউট করতে হবে, তাহলে আমরা যদি রো নাম্বারের আগে এখানে অ্যাবসলিউট সাইনটা দিই, হয়ে গেল। এইবার যদি আমি এটাকে এখন ডান দিকে ফিল করি, এইবার এই টোটালটাকে যদি আমি নিচের দিকে ফিল করি, খেয়াল করেন টোটাল আমাদের যে ঘরেরই আমরা মাল্টিপ্লিকেশন টেবিল বা নামতা বলি, সেটা কিন্তু চলে আসবে। আরেকটা উদাহরণ আমরা এখানে দেখি। এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোর বিভিন্ন রকমের সেলস প্রাইস আছে। এখানে আমরা সামেশন করতে পারি। যখন আমরা সামেশন করছি, এখানে সাম লিখছি এবং সাম লেখার পরে এখানে সাম লেখার পরে প্যারেনথেসিস দিলাম, একটা রেফারেন্স করলাম যে C2 থেকে শুরু করে C6 পর্যন্ত আমরা এবার ক্লোজ করলাম। এটাও এক ধরনের রেফারেন্সিং হলো, এটা রেঞ্জের রেফারেন্সিং, অর্থাৎ C2 থেকে শুরু করে C6 ঘর পর্যন্ত। এখন যদি বলা হয় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে 15% ট্যাক্স অ্যাপ্লিকেবল, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা পাশে যে ঘর আছে সমান চিহ্ন দিয়ে
প্রোডাক্ট সেল, তার সাথে আমরা কি করি, মাল্টিপ্লাই সাইন দিচ্ছি এবং এই যে পার্সেন্টেজ, ট্যাক্সের পার্সেন্টেজ আছে সেটা লিখলাম। এবং যেহেতু আমরা চাচ্ছি এটা রোটা অ্যাবসলিউট থাকবে, তো আমরা এখানে F4 ব্যাস। এবং এটাকে যদি আমরা এখানে অটোফিল করি, ট্যাক্সটাকে ক্যালকুলেশন করার জন্য যদি অটোফিল করি এবং এখানেও যদি এটাকেও অটোফিল আমরা করে দিই, তাহলে দেখতে পাবো অটোমেটিক্যালি এটা চলে আসছে। এক্ষেত্রে শুধু আমাদের নাম্বারের একটা কনভেনশন থাকবে, সেটা হচ্ছে যে হোম থেকে যদি আমরা এটাকে বিভিন্ন রকমের নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে করে দিই, তাহলে ঠিক সেইভাবে এখানে ক্যালকুলেশনটা দেখাবে। তো এই মোটামুটি ছিল আমাদের অ্যাবসোলুট, রিলেটিভ অ্যান্ড মিক্সড টাইপ রেফারেন্স। আশা করছি এক্সামের সময় আপনাদের বিষয়টা কাজে আসবে। ধন্যবাদ। আমাদের এবারের টিউটোরিয়ালে আমরা দেখব রেফারেন্স নেম অ্যান্ড রেঞ্জেস, নেম টেবল ইন ফর্মুলাস। ফর্মুলাতে রেফারেন্স নেম রেঞ্জ কিভাবে আমরা নিয়ে আসতে পারি এবং নেম টেবিল ফর্মুলাতে কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমরা দেখব। তো এটার জন্য আমরা আমাদের এক্সেল 4.1 যে ফাইলটা আছে সেটার অ্যাটেন্ডেন্স নামে একটা শিট আছে, চতুর্থ শিট, সেই শিটে চলে আসছি। এই শিটটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তারিখ 1, 2, 3, 4 বিভিন্ন যে ডেটগুলো আছে সেই ডেট অনুযায়ী জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রত্যেকটা দিনের অ্যাটেন্ডেন্স কীরকম আছে। আবার এপাশে টোটাল দেয়া আছে যে সব মিলিয়ে কতজন আছে টোটাল, এবং নিচে আপনাকে ক্যালকুলেশন করতে বলেছে এভারেজ রেট। এভারেজ রেট মানে সেটা 100-এর ভেতরে কত আসে। এখানে একটা ফর্মুলা ব্যবহার হবে, তো সেটা আমরা এখানে দেখব। তো এখানে যেটা হচ্ছে, প্রত্যেকটা যে মাসের নামের নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এখানে নেম হিসেবে ডিফাইন করা আছে। আমরা দেখতে পাচ্ছি এপ্রিল, অগাস্ট, ডিসেম্বর, অর্থাৎ প্রত্যেকটা মাসই আছে, শুধুমাত্র এখানে জানুয়ারিটা বাদে। যেভাবে আমরা করি কাজটা আপনারা জানেন যে 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে নিয়ে আমরা নেম বক্সে যদি জানুয়ারি লিখে এন্টারে প্রেস করি, তাহলে কি হচ্ছে, এটা নেম রেঞ্জ হয়ে গেল। এটার সুবিধা হচ্ছে যখন আমরা এভারেজ রেটটা ক্যালকুলেশন করব তখন কি হবে, এখানে সমান চিহ্ন দিয়ে আমাদেরকে যে কাজ করতে হবে, যেহেতু আমরা এভারেজ বের করতে চাচ্ছি, আমাদেরকে এখানে প্রথমে এভারেজ নামে একটা ফাংশন লিখতে হবে। লিখার পরে এই যে রেঞ্জটা আছে, জানুয়ারির যতগুলো আছে সেটা যে রেঞ্জ আছে সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্র এখানে কিন্তু জানুয়ারি লেখা আসছে। এইবার এটাকে যদি ডিভাইড করি, কাকে দিয়ে ডিভাইড করব, আমরা টোটাল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করব। তবে যেহেতু এটা আমরা অটোফিল করতে চাই, এদিক থেকে নিয়ে যে অটোফিল করতে চাই, সে কারণে এটাকে আমরা চাইলে অ্যাবসলিউট করে দিতে পারি, যে কোনোভাবেই যেন এটা চেঞ্জ না হয়। তাতে কি হবে, ফ্র্যাকশন যে ভ্যালুটা সেটা এখানে চলে আসবে, এবং এইটাকে যদি আমরা এখানে পার্সেন্ট সাইন যেটা আছে, পার্সেন্ট স্টাইল দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 84। তো সুবিধা হচ্ছে পাশের ঘরগুলোতে আমরা অটোফিল করলেই কাজ হয়ে যাবে, কিন্তু যদি নেম রেঞ্জ থাকে তাহলে সুবিধা এখানটায় আমরা পাবো যে আমরা সমান চিহ্ন দিচ্ছি পাশের ঘরে, সমান চিহ্ন দিয়ে আবার যদি ওই একই সূত্র লিখি, এভারেজ দিচ্ছি আমরা। এভারেজ দেওয়ার পরে এখানে FEB ফেব্রুয়ারি লিখে ট্যাব দিলে আমরা পেয়ে যাচ্ছি। এটা আমরা এর আগের টিউটোরিয়ালও দেখেছিলাম। তারপরে আমাদের ওপরে যে সূত্রটা আছে, উপরে যে টোটাল ঘরটা আছে সেইটাকে আমরা এখানে এটাকে অ্যাবসলিউট করে নিই, এবং সবশেষে হচ্ছে এটাকে আবার আমরা পার্সেন্টে কনভার্ট করে ফেলি।
আমরা অটোফিল করে যাই। আমরা প্রত্যেকটা ঘরের যে এভারেজ ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে দেখেন সবগুলোতে আসে নাই, কারণ এগুলোতে আমাদের এখানে এসে লিখতে হবে মার্চ, তার পাশে এসে লিখতে হবে এখানে এপ্রিল, এবং মে, জুন এটসেট্রা ভাবে লিখে যেতে হবে। মূল উদ্দেশ্যটা এখানে আসলে ছিল কোনো নেম রেঞ্জ থাকে তাহলে বারবার আপনাকে সিলেক্ট না করে আপনি সেখানে ওই নেম রেঞ্জের নামটা লিখে দিলেই এনাফ। আমরা পাশের শিটে আসি টেবিল রেফারেন্সের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, ক্যাটাগরি আছে, ইউনিট প্রাইস আছে, এবং সেটার ট্যাক্স ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা এখানে আসি, ট্যাক্সের এখানে আসি, ধরা যাক ট্যাক্স হচ্ছে 15%। তো ইউনিট প্রাইসের উপর আমরা ক্লিক করলাম। যখন আমরা ইউনিট প্রাইসে ক্লিক করেছি এখানে কিন্তু লেখা আসছে যে ইউনিট প্রাইস। এবার আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশন সাইনটা দিলাম, তারপর 15% দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, এন্টার প্রেস করছি। টেবিলের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যেহেতু ডিফাইন করা থাকে কোনো একটা ঘরের নাম দিয়ে, এখানে ইউনিট প্রাইসের নাম দিয়ে আছে, কলাম নেম হিসেবে আছে, সেই কারণে 15% যখন আমরা অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা ঘরে এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে আসলে নেম রেঞ্জে কাজ করাটা নর্মাল রেঞ্জ যেগুলোকে আমরা সিলেক্ট করি তার চাইতে এটা সহজ। ওই নেম রেঞ্জের নামটা দিলেই কাজটা হয়ে যায়। আর ডেটা টেবিলের ক্ষেত্রে বিষয়টা আরও সহজ, কারণ এটা যেহেতু প্রত্যেকটা টেবিলের কলাম ওয়ারি বিভিন্ন নাম দিয়ে থাকে, সে কারণে এটা খুব বেশি আমাদের কষ্ট করতে হয় না। তো আশা করি এই বিষয়টি আমাদের শেখার ক্ষেত্রে কাজে আসবে এবং পরীক্ষা আমরা এটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।